স্বাগতম সবাইকে সায়েন্স ভিগরে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি গতির 7th লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব পড়ন্ত বস্তুর গতি নিয়ে। পড়ন্ত বস্তুর গতি আলোচনা করার পূর্বে আমাদেরকে আলোচনা করতে হবে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল নিয়ে। মহাকর্ষ বল আসলে বিষয়টা কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। মহাকর্ষ বল এমন এক প্রকার বল, এই মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে যে বলটা সম্পর্ক স্থাপন করতেছে। কি বললাম? দুইটা বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপনকারী বলই হচ্ছে মহাকর্ষ বল। এই মহাবিশ্বে অসংখ্য বস্তু রয়েছে, যে কোনো দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল, ওই বলটাকে আমরা বলে থাকি মহাকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলটা কি? অভিকর্ষ বল যখনই চলে আসে তখন আমাদের যে বিষয়টা চিন্তা করতে হবে, ওই বিষয়টা হলো পৃথিবী। পৃথিবীর সাথে যে কোনো একটা বস্তুর যে আকর্ষণ বল, ওইটাকে আমরা বলে থাকি কি? অভিকর্ষ বল। মনে করো আমার সাথে পৃথিবীর যে আকর্ষণ বল, ওইটা হবে একটা অভিকর্ষ বল। অথবা পৃথিবীর সাথে চাঁদের যে আকর্ষণ বল, ওইটা হবে অভিকর্ষ বল। কিন্তু পৃথিবীর সাথে আবার চাঁদের যে আকর্ষণ বল, ওইটা অভিকর্ষ বল হওয়া সত্ত্বেও আমার সাথে চাঁদের যে আকর্ষণ বল, ওইটা হয়ে যাবে মহাকর্ষ বল। এটাই হলো আসলে মূলত পার্থক্য। তাহলে এই মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল, এই বল যেহেতু রয়েছে, নিশ্চয়ই এটা বস্তুর গতির মধ্যে একটা প্রভাব ফেলবে। যেহেতু আমরা গতি নিয়ে আলোচনা করতেছি, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ওই বলটা বস্তুর গতির মধ্যে কিরূপ প্রভাব ফেলতে পারে। আসলে যে প্রভাবটা ফেলে ওইটাই হলো ত্বরণ। আমি তোমাদেরকে গত লেকচারে বলেছিলাম ত্বরণ কিভাবে সৃষ্টি হয়। ত্বরণ সৃষ্টি হয় কার মাধ্যমে? ত্বরণ সৃষ্টি হয় বল প্রয়োগের মাধ্যমে। আমরা যদি কোনো বস্তুকে বল প্রয়োগ না করি তাহলে তার বেগের পরিবর্তন হবে না। হ্যাঁ, এটাই শিওর। আমরা বল প্রয়োগ না করলে তার মধ্যে কোনো বেগের পরিবর্তনই হবে না। সে যে বেগে চলতেছিল ওই বেগেই চলতে থাকবে, কারণ তার মধ্যে কোনো ত্বরণ থাকবে না। ত্বরণ থাকতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করার পর সে একটা নির্দিষ্ট ত্বরণে ত্বরণায়িত হয়, তখন তার বেগের মান বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়। এটাই হলো আসলে মূলত বৈশিষ্ট্য। তাহলে আমাদের যে মহাকর্ষ এবং অভিকর্ষ বল, এই বলটা আমাদের বস্তুর গতির মধ্যে কিভাবে প্রভাব ফেলতেছে এটা আমাদেরকে বুঝতে হবে। এই যে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল আমি বললাম, এই মহাকর্ষ বল বা অভিকর্ষ বল আসলে মূলত ত্বরণ সৃষ্টি করে একটা বস্তুর মধ্যে। তাহলে ওই ত্বরণটাকে আমরা কি বলতে পারি? ওই ত্বরণটাকে আমরা বলবো অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ একটা বস্তু তার গতিকালে মহাকর্ষ বল অথবা অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণটা লাভ করে, ওই ত্বরণটাই হলো অভিকর্ষজ ত্বরণ। মনে করো একটা বস্তু পৃথিবীতে আছে, মনে করো এটা পৃথিবী, এই পৃথিবীতে একটা বস্তু আছে, এই বস্তুর গতির মধ্যে অবশ্যই অভিকর্ষজ ত্বরণটা কাজ করবে। কেন কাজ করবে? কারণ পৃথিবীর সাথে ওই বস্তুর যে সম্পর্ক, ওইটা হলো অভিকর্ষজ বল। তাদের মধ্যকার বলটাই হলো অভিকর্ষ বল, এবং ওই অভিকর্ষ বলটা তার মধ্যে একটা অভিকর্ষজ ত্বরণ সৃষ্টি করবে। ওই ত্বরণটা তার মধ্যে কাজ করবে। আমরা নিউটনের মহাকর্ষ সূত্র ক্লাস 8-এ থাকতে শিখেছিলাম। মহাকর্ষ সূত্রটা ছিল এরকম যে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি কি বললাম? মনে করো এখানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে। মনে করো এটার ভর m1, এটার ভর মনে করো m2। তাহলে এই মহাবিশ্বের দুইটা বস্তু, এদের মধ্যকার যে আকর্ষণ বল, ওইটাই হবে মহাকর্ষ বল। এবং আমাদের নিউটন মহাশয় এই সূত্রটা আমাদেরকে দিয়েছেন যে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে এই বলটা হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বস্তুদ্বয়ের ভর প্রথমটা এবং দ্বিতীয়টার গুণফল m1 m2, এদের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্কটা হবে এরকম 1/d²। তাহলে আমরা সূত্রটা আসলে কি পাই? আমরা সূত্রটা পাবো এরকম, F is proportional to m1 m2 divided by d²। এইটাই মূলত আমাদেরকে নিউটন সাহেব দিয়েছিলেন। তাহলে আমরা এই প্রপোর্শনাল চিহ্নটা উজ্জ্ব করে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করব। এইটাই ছিল আমাদের মূলত মহাকর্ষ সূত্র। তাহলে দেখো এখানে যে F,
আমরা কি জানি? আমরা জানি F ইজিক্যাল টু এম এ। আমরা জানি F ইজিক্যাল টু এম এ, অর্থাৎ একটা বস্তুর ভর এবং তার ত্বরণের গুণফলই হচ্ছে তার উপর প্রযুক্ত বল। অর্থাৎ কোনো বস্তুর উপর আমরা যদি বল প্রয়োগ করি তাহলে সে এ অ্যাক্সেলারেশনে চলতে থাকবে। তাহলে আমরা এই এফ এর পরিবর্তে কি ব্যবহার করতে পারি? এই এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি না এম এ? অবশ্যই লিখতে পারি। এখন এই অভিকর্ষ ত্বরণ, এই অভিকর্ষ ত্বরণটাকে আমরা জি দ্বারা প্রকাশ করে থাকি, কারণ এই অভিকর্ষ ত্বরণটা সৃষ্টি হয় অভিকর্ষজ বলের কারণে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। গ্র্যাভিটেশন ফোর্সের কারণে যেহেতু হয়ে থাকে তাহলে তাই আমরা এটাকে স্মল জি দ্বারা প্রকাশ করতেছি এবং ক্যাপিটাল জি দ্বারা আমরা প্রকাশ করতেছি একটা সমানুপাতিক ধ্রুবক। ক্যাপিটাল জি এর মান আশা করি আমরা সবাই জানি 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হলো ক্যাপিটাল জি এর মান এবং এটা সার্বজনীন ধ্রুবক, অর্থাৎ এই মহাবিশ্বের যে কোনো জায়গায় এই জি এর মানটা কনস্ট্যান্ট থাকে, এটাই আমরা ধরে নিব। তাহলে আমরা যদি এখন অভিকর্ষ ত্বরণটাকে স্মল জি দ্বারা প্রকাশ করে থাকি, আমরা এখানে এম এর পরিবর্তে কি লিখতে পারি? আমরা এম এর পরিবর্তে লিখতে পারি এম জি। তাহলে দেখো আমরা এখন এম এর পরিবর্তে লিখব এম জি এবং এখানে জি লিখলাম। মনে করো যেহেতু এটা অভিকর্ষজ বল, তাহলে অবশ্যই এখানে একটা বস্তু কি হবে? পৃথিবী হবে, কারণ আমি তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছিলাম অভিকর্ষজ বলটা হয়ে থাকে পৃথিবী এবং অন্য একটা যে কোনো বস্তুর মধ্যকার বল। তাহলে এখানে আমরা পৃথিবীর ভরটাকে ধরে নিই ক্যাপিটাল এম এবং অন্য একটা বস্তুর ভরকে আমরা ধরে নিই স্মল এম, ডিভাইডেড বাই মনে করো পৃথিবীর ব্যাসার্ধ আর স্কোয়ার। দেখো এখন যদি আমরা এই এম আর এম ক্যান্সেল করে দিই তাহলে আমাদের গ্র্যাভিটেশনাল যে ত্বরণ এটা কি আসতেছে? স্মল জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে কি স্মল এম এর কোনো পার্ট আছে? এখানে কি স্মল এম এর কোনো গুরুত্ব রয়েছে? কোনোই গুরুত্ব নাই, কারণ আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাই দিলাম যে স্মল জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু এম ডিভাইড বাই আর স্কোয়ার। অর্থাৎ আমাদের অভিকর্ষ ত্বরণটা কিসের উপর নির্ভর করতেছে? আমাদের অভিকর্ষ ত্বরণ নির্ভর করে জি এর মানের উপর, পৃথিবীর ভরের উপর এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর। এটা বস্তুর ভরের উপর নির্ভরশীল না। এই মহাবিশ্বে, এই পৃথিবীতে যে কোনো বস্তুর উপর যে অভিকর্ষজ বলটা কাজ করবে, ওই বলের প্রভাবে যে ত্বরণটা হবে ওই ত্বরণটা বস্তুর ভরের উপর নির্ভরশীল হবে না। এটা আমাদের মাথায় সেট করে রাখতে হবে, কারণ আমি তোমাদেরকে এখন প্রমাণ করে দেখেছি। এখানে তোমরা যদি খেয়াল করে দেখো ক্যাপিটাল জি এর মান কনস্ট্যান্ট। সারা মহাবিশ্বে ক্যাপিটাল জি এর মান 6.673 টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে এই ক্যাপিটাল জি এর মান কনস্ট্যান্ট। পৃথিবীর ভর নিশ্চয়ই পরিবর্তিত হচ্ছে না, আমরা এটাই ধরে নিব। পৃথিবীর ভরও পরিবর্তিত থাকলো। এখন এই আর এর মান যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের কি স্মল জি এর মানটা কনস্ট্যান্ট হয়ে যাবে না? হ্যাঁ, আমরা নিশ্চয়ই এটা পড়ছি যে স্মল জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানে কি, এর মূল বৈশিষ্ট্য কি, এটা আমরা পরবর্তীতে জানবো। তাহলে আমরা এখানে কি দেখতে পারতেছি? আমাদের এখানে বোঝার বিষয় হলো এটাই যে আমাদের অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। এটা তোমরা খাতায় নোট করে রাখবা। আশা করি যতটুকু বুঝিয়েছি ততটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো অভিকর্ষ ত্বরণটা আসলে কি? এই ত্বরণটা আসলে হলো অভিকর্ষজ বলের প্রভাবে বেগ বৃদ্ধির হার। কি বললাম? অভিকর্ষজ বলের প্রভাবে বেগ বৃদ্ধির হার। ত্বরণ সম্পর্কে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, ওইখানে আমি বলেছিলাম যে বল প্রয়োগের ফলেই ত্বরণ সৃষ্টি হয়। ত্বরণের কারণে কি হয়? আসলে বেগের পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? বেগের পরিবর্তন হয়। আমরা যদি বিপরীত দিকে বল প্রয়োগ করি তখন তার বেগ হ্রাস পায়, আবার যেদিকে তার গতি রয়েছে ওই দিকে যদি আমরা বল প্রয়োগ করি তখন তার বেগ বৃদ্ধি পায়। ওইটাই আমরা বুঝেছিলাম গত ক্লাসে। অর্থাৎ অভিকর্ষজ বলের প্রভাবে কোনো একটা বস্তু যদি বেগ বৃদ্ধি পায়
তখন তাকে আমরা কি বলবো, অভিকর্ষজ ত্বরণ। এটা আমরা বুঝে গেলাম। এখন যেহেতু ত্বরণ, আমরা ত্বরণের মাত্রা এবং একক সম্পর্কে আমরা জানি। ত্বরণের মাত্রা ছিল কি? ত্বরণের মাত্রা ছিল L/T−2, L/T−2, এবং ত্বরণের একক কি ছিল? ত্বরণের একক ছিল মিটার/সেকেন্ড স্কয়ার। অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ কত মিটার/সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, ওইটাই হলো তার ত্বরণ। এখন আমি তোমাদেরকে বলেছিলাম স্মল g ইজ ইকুয়াল টু ক্যাপিটাল G ইন্টু m ডিভাইডেড বাই r স্কোয়ার। আমি বলেছিলাম জি এর মান কনস্ট্যান্ট, পৃথিবীর ভর কনস্ট্যান্ট। যদি r কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের স্মল g অর্থাৎ আমাদের অভিকর্ষজ ত্বরণের মানও কি হবে? কনস্ট্যান্টই হবে। কিন্তু তোমরা সবাই জানো আমাদের পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। আমাদের পৃথিবী কমলা লেবুর মতো, এটা বাচ্চাকাল থেকে সবাই শিখে আসতেছে। তো আমাদের পৃথিবীর যে মেরু অঞ্চল, ওইখানে পৃথিবীর ব্যাসার্ধ কিছুটা কম থাকে, মেরু অঞ্চলের ব্যাসার্ধ কম থাকে। এখন যেহেতু জি এর মান তোমরা দেখতে পারতেছো, জি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, এটা তোমরা দেখতে পারতেছো এখান থেকে। তাহলে এখন যদি আর এর মান কমে যায় তাহলে কি হবে? আমাদের অভিকর্ষ ত্বরণের মানটা বেড়ে যাবে, এবং আর এর মান যদি বেড়ে যায় অর্থাৎ ব্যাসার্ধ যদি বেড়ে যায় তাহলে আমাদের জি এর মান কি হবে? কমে যাবে। এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, তাহলে স্থান ভেদে আমাদের অভিকর্ষ ত্বরণের মানটাও পরিবর্তিত হয়। কিন্তু আমরা ম্যাথ করার সুবিধার্থে আমরা একটা মানকে কনস্ট্যান্ট ধরে নিব, যাতে আমাদের ম্যাথ করতে সহজ হয়। তো আমরা কি করব? দেখো, আমরা এই যে সমুদ্র সমতলের 45 ডিগ্রি অক্ষাংশে আমরা একটা জি এর মান ধরে নিই। এটার মান ছিল 9.81 মিটার/সেকেন্ড স্কয়ার। এই মানটাকে আমরা কি ধরে নিব? আমরা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে ধরে নিব। আমরা যখন ম্যাথ করব তখন আমরা জি এর ভ্যালু কত ব্যবহার করব? 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার/সেকেন্ড করে বাড়ছে। তার বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড করে বাড়ছে। মনে করো, তোমরা জাস্ট ইমেজিন করো যে আমি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলাম। দেখো, এই অভিকর্ষজ বলের প্রভাবে যে ত্বরণটা হচ্ছে, আমরা বললাম ত্বরণের মান কত ছিল? 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। সমুদ্র সমতলের 45 ডিগ্রি অক্ষাংশে আমরা এই ত্বরণটার মান হিসাব করব। তাহলে এই যে ত্বরণ, এই মানটা দ্বারা কি বোঝাচ্ছে? এই ত্বরণের মান দ্বারা বোঝাচ্ছে তার বেগ বৃদ্ধির হার 9.8 মিটার/সেকেন্ড। প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার/সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। মনে করো আমি একটা বস্তুকে উপর থেকে নিচে ছেড়ে দিলাম। তোমরা জাস্ট ইমাজিনেশন ক্ষমতাটা বাড়াও, ইমাজিন করতে শিখো। দেখো, আমি একটা বস্তুকে উপর থেকে নিচে ছাড়লাম, তাহলে আমি যে বেগে ছাড়লাম ও কি সেই বেগে পড়বে? অবশ্যই না। আমি যদি তাকে জিরো ভেলোসিটি দিয়ে ছেড়ে দিই তাহলে প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? আমি তো তাকে কোনো বেগ দিলামই না, আমি তার উপর কোনো ফোর্স দিলামই না, আমি কোনো ফোর্স ছাড়াই ওকে উপর থেকে নিচে ছেড়ে দিলাম। তাহলে তার বেগ কেন বৃদ্ধি পাবে? এটা তোমরা ভাবো। তার বেগ বৃদ্ধি পাবে কারণ তার উপর অভিকর্ষজ বল কাজ করছে। একটা বস্তুকে ছেড়ে দিলে পৃথিবী তাকে টানবে, নিজের দিকে আকর্ষণ করবে, একটা বলে ফোর্স প্রয়োগ করবে। তো তার দিকে যে ফোর্সটা প্রয়োগ করবে তখন তার কি হবে? তার বেগটা বৃদ্ধি পাবে। বলবে যে আমি তার কাছে তাড়াতাড়ি চলে যাই। সে আমাকে ফোর্স দেয় নাই, পৃথিবী আমাকে ফোর্স দিচ্ছে, আমি তার কাছে তাড়াতাড়ি চলে যাই। তো সে কি করবে? সে পৃথিবীর টানে আকর্ষিত হবে এবং তার বেগটাকে ধীরে ধীরে বৃদ্ধি করবে। এবং কি হারে বৃদ্ধি করবে? এটা হলো 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পাবে। আমি যদি জিরো ভেলোসিটিতে নিক্ষেপ করি একটা বস্তুকে, 1 সেকেন্ড পরে তার বেগ কত হবে? 1 সেকেন্ড পরে তার বেগ হবে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। 2 সেকেন্ড পরে তার বেগ আরও 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। সরি, তার বেগ বাড়বে কত? 9.8 মিটার/সেকেন্ড। অর্থাৎ সে ত্বরণটা কত হবে তখন? 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, আশা করি এতটুকু সবাই বুঝে গেছো। তো আমি এত সময় তোমাদেরকে বল সম্পর্কে আংশিক একটা ধারণা দিলাম, অভিকর্ষজ বল সম্পর্কে ধারণা দিয়েছি। কারণ আমরা যদি পড়ন্ত বস্তুর গতি জানতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে বস্তুটা পড়তেছে কেন নিচে, এটা বুঝতে হবে। আমি তোমাদেরকে বললাম বস্তুটা নিচে পড়ার কারণ হলো অভিকর্ষজ বল, এবং এই বলের কারণে তার মধ্যে অভিকর্ষজ ত্বরণ সৃষ্টি হয়, সেজন্য তার বেগটাও বৃদ্ধি পায়। এখন আমরা পড়ন্ত বস্তুর গতি সম্পর্কে অনেক ধারণা রয়েছে। দেখো, তোমরা জাস্ট কল্পনা করো, আমি একটা পাথর এবং একটা কাগজ, আমি একটা পাথর এবং একটা কাগজের টুকরা, মনে করো এটা একটা কাগজের টুকরা।
তো আমি এই দুইটা জিনিসকে একই সাথে ফেলে দিলাম। তোমরা নিশ্চয়ই বলতে পারবা যে কোন জিনিসটা আগে নিচে পড়বে। হ্যাঁ, অবশ্যই তোমরা বলবা যে এই বল পাথরের টুকরাটা আগে নিচে পড়বে। কেন পড়বে? এই কাগজটা কেন ধীরে পড়বে? কারণ দেখো, এই যে ভারী টুকরাটা আছে, এটাকে বাতাস যে পরিমাণ ফোর্স দিবে, কাগজটাকে সেই পরিমাণ ফোর্স দিবে না, কাগজটাকে তার থেকে বেশি পরিমাণ ফোর্স দিবে। কেন বেশি পরিমাণ ফোর্স দিবে? বাতাস ফোর্স দিবে কারণ তার ওজন, তার ভরটা কম, আর এই পাথরের ভরটা বেশি, তাই বাতাস তাকে কম ফোর্স দিতে পারবে। আমরা যদি বাতাসের ফোর্সটা হিসাবে না আনি, তখন কি হবে? হ্যাঁ, অবশ্যই তখন দুইটা বস্তু একসাথে পড়বে। কারণ আমি তোমাদেরকে বলেইছিলাম জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু এম ডিভাইড বাই আর স্কোয়ার। এখানে আমাদের স্মল এম এর কোনো টার্ম নেই, অর্থাৎ বস্তুর ভরের উপর তার ত্বরণ নির্ভর করে না। আমি যদি দুইটা বস্তুকে স্থির অবস্থান থেকে ফেলে দিই, তখন কি হবে? তখন দুইটা বস্তু একই সাথে নিচে পড়তে বাধ্য। কেন বাধ্য? কারণ তার বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে, অর্থাৎ তার ত্বরণ হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার এর বাইরে কোনো কিছু হওয়ার উপায় নেই, কারণ আমি কোনো ফোর্স প্রয়োগ করিনি। দুইটা বস্তুর উপর ফোর্সের পরিমাণ সেম থাকবে, এটাই ক্যালকুলেশন বলে। তাহলে কেন এই বস্তুটা আগে পড়তেছে বললাম? পাথরটা আগে পড়ার কারণ হলো আমাদের বাতাসের বাধা অর্থাৎ এয়ার ফোর্স। এই এয়ার ফোর্স আমাদেরকে কি করতেছে? এটাকে কম বাধা দিচ্ছে এবং কাগজটাকে বেশি বাধা দিচ্ছে। কাগজটাকে বেশি বাধা দেওয়ার কারণে সে ধীরে ধীরে নিচে পড়বে, এবং যেহেতু পাথরকে কম বাধা দিচ্ছে তাই সে অনেক দ্রুত নিচে পড়ে যাবে। এটাই হলো আমাদের বাস্তব জগতের দৃশ্য। আমাদের গ্যালিলিও সাহেব আমাদেরকে 3টা সূত্র দিয়েছেন। আমরা যেহেতু পড়ন্ত বস্তু শিখতেছি, আমাদেরকে গ্যালিলিও সাহেবের সূত্রগুলো পড়তে হবে। তো গ্যালিলিও সূত্রগুলো কিরকম? গ্যালিলিও সূত্রগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। কেন? দেখো, এই সূত্রগুলো আমরা ইউজ করে আমরা যে পড়ন্ত বস্তুর গতিটা কিরূপ হয়ে থাকে, তার আদি বেগ, তার শেষ বেগ, তার ত্বরণ তো আমরা নিশ্চয়ই জানি 9.8 হবে, কারণ এটা একটা নির্দিষ্ট, এই ত্বরণটা নির্দিষ্ট। আমরা যখন আমাদের এক্স ডাইমেনশনে যখন গতি কল্পনা করেছিলাম, তখন কিন্তু আমাদের ত্বরণটা নির্দিষ্ট ছিল না। কেন ছিল না? তখন আমরা নির্দিষ্ট একটা ফোর্স প্রয়োগ করতাম, একটা তার নির্দিষ্ট বেগ থাকতো, সেই হিসেবে আমরা ত্বরণটা হিসাব করতাম। কিন্তু আমাদের যখন ওয়াই এক্সিস বরাবর আমরা যখন গতি কল্পনা করতেছি, অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ওয়াই এক্সিস বরাবর কিন্তু কোনো ফোর্স আমরা দিচ্ছি না, তাই সেখানে শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্সটাই কাজ করতেছে। অর্থাৎ সেখানে ত্বরণটা হবে শুধুমাত্র অবিকর্ষজ ত্বরণ, অর্থাৎ ত্বরণের মানটা ফিক্সড। আমরা এখানে তার অতিক্রান্ত দূরত্ব, তার আদি বেগ, তার শেষ বেগ ইত্যাদি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ পড়ন্ত বস্তুর গতি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝে গেছো। এখন এই পড়ন্ত বস্তুর আলোচনা করতে গেলে আমাদেরকে গ্যালিলিও সাহেবের সূত্রটা জানতে হবে। তো গ্যালিলিও সাহেব আমাদেরকে 3টা সূত্র দিয়েছেন, যেগুলো পড়ন্ত বস্তু সূত্র নামে পরিচিত, খুবই ফেমাস সূত্র। এই ফেমাস সূত্রগুলো আমরা এখন শিখব। দেখো, আমাদের গ্যালিলিও সাহেবের প্রথম সূত্র কি? আমাদের গ্যালিলিও সাহেবের প্রথম সূত্র হলো স্থির অবস্থান একই উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, এটাই আমি তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি। কি বলেছিলাম? যে দুইটা বস্তুকে যদি আমরা একই সাথে উইদাউট এনি ফোর্স নিক্ষেপ করি, যদি বাতাসের বাধা না থাকে, তখন সে কি করবে? দেখো, স্থির অবস্থান, অর্থাৎ আমরা কোনো ফোর্স দিব না। একই উচ্চতা হতে আমরা যদি দুইটা বস্তুকে একই সাথে নিক্ষেপ করি, আর বাতাসের বাধা অর্থাৎ বিনা বাধা যদি এখানে কোনো বাধাই না থাকে, তখন সে কি করবে? দুইটা বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ তারা একই সাথে ভূমিতে আপতিত হবে। এটাই আমাদের গ্যালিলিও সাহেব বলেছিলেন, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বুঝিয়েছিলাম। তো এটাই আমাদের প্রথম সূত্র। তোমরা এই সূত্রগুলো খাতায় নোট ডাউন করে রাখবা, কারণ এগুলো আমাদের বোর্ড এক্সামগুলোতে চলে আসতে পারে, অথবা অনেক সময় স্কুল এক্সামগুলোতে এগুলো চলে আসে। তো প্রথম সূত্র পড়ার পর আমরা চলে যাব দ্বিতীয় সূত্রে। প্রথম সূত্রটা আমরা বুঝেই গেলাম, দ্বিতীয় সূত্রটা মোটামুটি সিমিলারই বলা যায়। দেখো তোমরা, দ্বিতীয় সূত্রটা কিরকম ছিল?
দ্বিতীয় সূত্র বলতেছে স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর টি সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। দেখো এটা হলো আমাদের দ্বিতীয় সূত্রে গ্যালিলিও সাহেব কি বলেছেন, স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর টি সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। দেখো আমরা যখন গতির ইকুয়েশনগুলো ডিরাইভ করেছিলাম তখন আমরা কয়েকটা বিষয় সম্পর্কে জেনেছিলাম, এস, তারপরে আমরা জেনেছিলাম ইউ, তারপরে আমরা জেনেছিলাম ভি, তারপরে আমরা জেনেছিলাম এ, আমরা আরেকটা বিষয় সম্পর্কে জেনেছিলাম সেটা হলো টি। এই 5টা টার্ম সম্পর্কে আমরা আইডিয়া লাভ করেছিলাম। তাহলে এখন আমরা এস এর পরিবর্তে কি ইউজ করব? আমাদের এসটা ছিল ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ, কিন্তু এখানে আমাদের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এইচ অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর। সে তখন উচ্চতা অতিক্রম করতেছে, উচ্চতা ইংরেজি কি হাইট। তো এই হাইটের এইচ দ্বারা আমরা এখানে প্রকাশ করব এসকে। ইউ এর জায়গায় থাকবে, ইউ মানে হলো আদি বেগ, বি হলো শেষ বেগ, বি এর জায়গায় থাকবে। এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? জি, কারণ এখানে আমাদের ত্বরণ থাকবে অভিকর্ষজ ত্বরণ এবং আমাদের টি থাকবে, অর্থাৎ সে নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করতে, এই সরণটা অতিক্রম করতে তার কতটুকু সময় লেগেছিল। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই সূত্রটা কি বলতেছে? আমাদের সূত্র বলতেছে স্থির অবস্থান মানে কি? স্থির অবস্থান মানেই তো আদিবেগ 0। দেখো ভালো করে খেয়াল করে দেখো, স্থির অবস্থান মানে কি? স্থির অবস্থান মানে আদিবেগ 0, অর্থাৎ আমি কোনো ফোর্স দেই নাই, তার আদিবেগ 0 থাকবে। এটাই আমাদের এখানে মেইন লাইন, স্থির অবস্থান। একই উচ্চতা, অবশ্যই আমরা দুই হাত দিয়ে যদি দুইটা বস্তুকে ফেলি তাদের উচ্চতা একই হবে বিনা বাধায়। আমি আগেই বলে দিচ্ছি, উইদাউট এনি ফোর্স, এখানে কোনো ফোর্সের বাধা থাকবে না। টি সময় প্রাপ্ত বেগ কি হবে? ওই সময়ের সমানুপাতিক হবে। তো এখানে আমাদের আদিবেগটা যদি 0 হয় তাহলে আমাদের কি হবে? আমাদের সূত্রটা কি বলতেছে? আমাদের সূত্রটা বলতেছে ভি ইজ প্রপোর্শনাল টু টি। কি বলছে? ভি ইজ প্রপোর্শনাল টু টি, এটাই আমাদের সূত্র। অর্থাৎ টি সময়ে প্রাপ্ত বেগ ভি, টি সময় পরে তার বেগ ছিল ভি, আদিবেগ ছিল 0, টি সময় পরে তার বেগ হয়েছে ভি, তার টি সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তাহলে এই অংশটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? ভালো করে দেখো, এটা আমরা প্রমাণ করে দিতে পারি। দেখো এই প্রমাণটা আমাদের বইয়ে দেওয়া নাই, সিম্পল প্রমাণ। আমি তোমাদেরকে গত দিন যখন ইকুয়েশনগুলো বলেছিলাম তখন তোমাদের আমি বলেছিলাম এস, আচ্ছা আমি কি বলেছিলাম? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা কি আমি তোমাদেরকে বলেছিলাম? হ্যাঁ অবশ্যই বলেছিলাম। এটা আমি প্রমাণ করে দেখাইছি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা যখন একাদশ শ্রেণীতে এগুলো প্রমাণ করব তখন আমরা ক্যালকুলেটরের সাহায্য নিব, যেটা আমাদের রিয়েল প্রমাণ, অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে এই প্রমাণগুলা আসলে বাস্তবিক। এখন দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ এর মান কত বলতো? যেহেতু আমরা বিনা বাধায় এখানে স্থির অবস্থান থেকে দুইটা বস্তুকে ছাড়লাম, তাহলে তার আদিবেগ কত ছিল? 0, প্লাস এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? জি। তাহলে আমরা এখানে লিখলাম জি ইন্টু টি। এখন বলতো ভি ইজ ইকুয়াল টু জিটি, তাহলে জি কি? কনস্ট্যান্ট। আমি আগে বলেছিলাম জি এর মান আমরা কত ধরবো? 9.8। তাহলে জি এর মান যদি কনস্ট্যান্ট হয়, আমরা যদি এখানে লিখি ভি ইজ ইকুয়াল টু জিটি, জি এর মান যদি কনস্ট্যান্ট হয় আমরা জি এর মানটাকে তুলে দিতে পারি, এর পরিবর্তে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে দিলাম, আমাদের প্রমাণ হয়ে গেল ভি ইজ প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, এই ছিল আমাদের দ্বিতীয় সূত্র। তো এখন আমরা ফাইনাল সূত্রটা দেখবো, গ্যালিলিও সাহেবের থার্ড সূত্র। দেখো তৃতীয় সূত্রটা কিরকম ছিল? তৃতীয় সূত্রটা আমাদেরকে মোটামুটি এরকমই বলতেছে, আমাদের বিষয়গুলো সেম থাকবে, যে সে স্থির অবস্থান থেকে পড়বে, স্থির অবস্থান, এগুলো আমি আর ব্যাখ্যা করতেছি না। স্থির অবস্থান, বিনা বাধা এবং একই উচ্চতা, এই বিষয়গুলো আমাদের সেম থাকবে। স্থির অবস্থান, বিনা বাধা এবং একই উচ্চতা, এই বিষয়গুলো আমাদের সেম থাকতে হবে। আমাদের সূত্রটা কি ছিল? সূত্র বলে টি সময়ে তার
অতিক্রান্ত দূরত্ব, টি সময় তার অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের সমানুপাতিক। আমি কি বললাম? টি সময়ে তার অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। দেখো, সে যদি টি সময়ে সে যদি এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে আমাদের সূত্রটা বলতেছে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এখন এই বিষয়টা আমরা এখন প্রমাণ করে দেখাবো তোমাদেরকে। এই বিষয়টা আমি তোমাদেরকে এখন প্রমাণ করে দেখাবো। দেখো, আমরা গতকালকে একটা ইকুয়েশন শিখেছিলাম যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা তো আমি গতকালকে তোমাদের ইকুয়েশন আকারে দেখাই দিয়েছিলাম, মনে আছে? আশা করি মনে আছে। তখন আমি বলেছিলাম এস এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? এইচ। আদিবেগ কত ছিল? ইউ এর মান কত ছিল? 0, কারণ সে স্থির অবস্থান থেকে আমরা এটাকে নিক্ষেপ করেছি। তাহলে এটা হয়ে যাবে 0 প্লাস হাফ, এর পরিবর্তে কি লিখবো? আমরা এখানে শুধুমাত্র জি লিখবো, এবং টি স্কোয়ার। এখন বলো তো, আমাদের যে হাফ জি, এই যে হাফ জি, এই টার্মটা কি কনস্ট্যান্ট না? হাফ একটা কনস্ট্যান্ট সংখ্যা, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি? এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এর পরিবর্তে আমরা কি লিখবো? এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। সেটাই আমাদের থার্ড সূত্র প্রমাণিত। তো আজকে ক্লাস এই পর্যন্তই রাখবো, আর আমি লেন্দি করবো না, কারণ আজকে আমি মূলত পড়ন্ত বস্তুর গতি নিয়ে আলোচনা করলাম, গ্যালিলিও সূত্র নিয়ে আলোচনা করেছি। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা শুরু করব, যেগুলো আমাদের আসল সমস্যা। আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার হয়ে গেছে। একটা ক্লাস বা দুইটা ক্লাস আমি নিতে পারি তোমাদেরকে গ্রাফ সলভিংয়ের উপর, এবং বাকি সবগুলো ক্লাসে থাকবে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমসের উপর, এবং ওইগুলো খুবই ইন্টারেস্টিং হবে। এবং ওইগুলা করতে পারলে তোমাদের এই চ্যাপ্টারের উপর আর কোনো প্রবলেম থাকবে বলে আমি মনে করি না। আশা করি ওই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবা, আর পিছনের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে আসবা। তাছাড়া তোমরা সামনে কন্টিনিউ করতে পারবে না। আর তোমরা সবাই ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। সবাইকে ধন্যবাদ।